স্পন্সর্ড এই যে ত্রিদিবসীয় যে ওয়ার্কশপ হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অন ট্রান্সলেশন ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস সংস্কৃত এন্ড বেঙ্গলি, তার দ্বিতীয় যে শৈক্ষণিক সত্র আফটার লাঞ্চ সেটা আমরা শুরু করতে চলেছি। এই সেশনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যে বক্তৃ, তার নাম প্রফেসর ডক্টর মৌ দাশগুপ্তা। তিনি আমাদের কলকাতার বিখ্যাত কলকাতা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বরিষ্ঠ অধ্যাপিকা এবং বিভাগীয় প্রধান। এছাড়াও আমরা যেমন আগের সেশনেও বলেছি, ম্যাডাম সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত। তিনি হাজারি প্রসাদ দ্বিবেদীর অনাম দাস কা পোথা এই উপন্যাসের বঙ্গীয় অনুবাদ করে অনাম দাসের পুঁথি এই শীর্ষক অনুবাদ করে তিনি অনুবাদ সাহিত্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন 2015 সালে। অনেকদিন হয়ে গেছে, আরেকটা লাগবে। তো ম্যাডামকে পেয়ে আমরা অত্যন্ত ধন্য, কৃতজ্ঞ এবং ম্যাডামের আরো কিছু পরিচয় দিতে চাই। তিনি অত্যন্ত কৃতি ছাত্রীও, খুব প্রথিতযশা অধ্যাপক অধ্যাপিকার সংস্পর্শ পেয়েছেন ম্যাডাম। আমরা শুনেছি সেই ইতিহাস, বিভিন্ন জায়গাতে ম্যাডাম বক্তৃতাতে বলেছেন, বিশেষত গৌরী ধর্মপাল ম্যাডামের কথা অনেক জায়গাতে ম্যাডামের কাছে শুনেছি। এবং তিনি বিএ এবং এমএ তে ফার্স্ট ক্লাস দুটোতে, এবং ঈশান স্কলারও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। খুব কম লোকই আছে ঈশান স্কলার। এছাড়াও তার সিভি আমি দেখছিলাম, অ্যাওয়ার্ডস এবং রেকগনিশনের জায়গাটা অনেকটা দীর্ঘ। আমি কিছু বলছি, যেমন ঈশান স্কলার তো বললাম, পদ্মাবতী মেডেল, জুবিলি প্রাইজ, দয়াল চাঁদ সেন প্রাইজ, রাধাকান্ত মেডেল, এছাড়াও আরো আছে, আমি সব নাম আর করছি না। আরেকটি উল্লেখযোগ্য ম্যাডামের জীবনে, অধ্যাপনা জীবনে বলো বা এই যে তার অধ্যাপনা জীবনের একটি কৃতিত্ব, সেটা হলো তিনি 2019 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে সেন্টার রয়েছে, অক্সফোর্ড সেন্টার ফর হিন্দু স্টাডিজ, সেখানে তিনি শিবদাসনী ভিজিটিং ফেলোশিপ পেয়েছিলেন। মাইকেল মাস টার্মে উনি গিয়েছিলেন ওখানে 2 মাসের জন্য, এবং সেখানে দ্য সিরিজ অফ লেকচার্স অ্যাভেলেবেল রয়েছে, ইউটিউবে মনে হয় অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। বুঝতেই পারছো ম্যাডাম, এবং বিশেষত বৈদিক সাহিত্যে অত্যন্ত পারঙ্গম ম্যাডাম। বৈদিক সাহিত্যের নারীদের উপরে ওনার একাধিক কাজ রয়েছে, বিভিন্ন পুস্তক অ্যাভেলেবেল আমাদের মার্কেটে, তোমরা চাইলে দেখতে পারো। অ্যামাজনেও অনেক বই ওনার অ্যাভেলেবেল রয়েছে, বিশেষত এই ফিল্ডে। এহেন এক ব্যক্তিত্বকে আমাদের মধ্যে পেয়েছি আমরা। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ, ম্যাডাম এতটা দূর এসেছেন, এবং উনি দুটো সেশন আমাদের নেবেন, আজকের এই সেশনটি এবং তৃতীয় দিনের প্রথম সেশনটি উনি আমাদের নেবেন। আজকের সেশনের ওনার যে টপিক বক্তৃতার, ট্রান্সলেশন এন্ড ইন্টারপ্রিটেশন এন্ড ইন্ট্রোডাকশন। আজকে ইন্ট্রোডাকশন বলবেন উনি ট্রান্সলেশনের উপরে, এবং শেষ দিনে উনি আরেকটি স্পেসিফিক বিষয় নিয়ে বলবেন, সেটা আমরা সেই দিনই দেখব। ম্যাডামকে আমি অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য। ম্যাডামকে আমরা ফেলিসিটেট করে নেব আগে। আমি অনুরোধ করবো আমাদের বিভাগীয় ছাত্রীদের ম্যাডামকে বরণ করে নেওয়ার জন্য। ম্যাডাম প্লিজ কাম স্টেজ। পুষ্পস্তবক, উত্তরীয় এবং একটি তরফ থেকে একটি মেমেন্টো স্বরূপ একটি ব্যাগ, এবং তার মধ্যে প্রোগ্রাম শিডিউল ইত্যাদি রয়েছে। ম্যাডামকে ফেলিসিটেট করে নিলাম। আমি আর দীর্ঘায়িত করব না সময়,
ম্যাডামকে ডেকে নেব। প্রফেসর দাশগুপ্ত। My sincere gratitude to the National Translation Mission and the organizers, the Kuch Bihar Conchanan Burma University. Jointly they have organized this August occasion where a workshop on translation will be carried on for 3 days, and I'm very much impressed with the presence, number of participants here, of whom I find most of the PG students whom we can fairly consider as the future translators of from Sanskrit to Bangla and from Bangla to Sanskrit, and there are other students from other departments as well, as I have heard some participants from Bengali department have also taken part in it. And now coming to our mother language, বাংলায় বলছি এবার। আমার উপর নির্দেশ ছিল শুরুটা আমি যাতে ইংলিশে করি, বাংলায় বললেই সুবিধা হবে, সকলে বেশি কাছে পৌঁছানো যাবে। কিছু কাজের কথা বলার আছে, কারণ অনুবাদ এমন একটা দায়িত্ব যেটা বহন করা শুনলে মনে হয় কিছু না। আমাদের তো ছোটবেলা থেকেই অনুবাদ করতে হয়, স্কুল থেকে আরো উঁচু ক্লাসে যখন আমরা গ্রাজুয়েশন করতে আসি তখনও। অনুবাদ একটা খুব বিশেষ জটিল ব্যাপার নয়। হ্যাঁ, নয় হয়তো যখন 3 কি 4 লাইনের অনুবাদ করে আমাদের কিছু মার্কস পেতে হয়, সেটা হয়তো খুব বেশি জটিল নয়। কিন্তু যখন একটি পুস্তককে অনুবাদ করতে হয়, একটি গ্রন্থকে অনুবাদ করতে হয়, তখন একেবারে অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি থেকে এবং দায়িত্ববোধ থেকে সেই কাজটি নির্বাহ করতে হয়। আজকে আমি কিছু বলার আগে আমি একটু আমাদের বেদমাতাকে স্মরণ করে নিই। ঋষি বৃৎসমাদের এই মন্ত্রটি, ওম অমৃতমে দেবিতমে নদীতমে সরস্বতী অপ্রশস্তাই বস্মসি প্রশস্তিমং মনস্কৃতি। হে মাতৃতমা, দেবীতমা, নদীতমা, সরস্বতী, আমরা যেন বড় অপ্রশস্ত, আমাদের প্রশস্ত করো মা। অপ্রশস্ত আমরা অনুবাদে আসছি, অপ্রশস্ত কথাটা আমরা বাংলাতেও ব্যবহার করি, তাই আমি অপ্রশস্তকে অপ্রশস্তই বললাম। কিন্তু এর অর্থটা ভেবে দেখতে গেলে কি দাঁড়ায়? অপ্রশস্ত মানে সরু, ন্যারো, যা চওড়া নয়, অর্থাৎ অনুদার, যেখানে উদারতা নেই, যেখানে একটা পরিসর নেই। আমাদের মনের পরিসর খুব কমে গেছে। আমরা যেন অপ্রশস্ত, আমরা যেন বড় সংকীর্ণ হয়ে পড়েছি। আমাদের প্রশস্তি অম্বদাস্মৃতি, হে মা, আমাদের প্রশস্তি, উদারতা বৃদ্ধি ঘটাও, করো, আমাদের উদারতা করো, বৃদ্ধি করো, আমাদের উদার করো। এখানেও দেখছি যে যে ভাষায়, যে ভঙ্গিতে যে কথাটা বলা থাকে, আমরা তাকে অনুবাদ করতে গেলে সেটা যে বাচ্চা আছে সেই বাচ্চে সেই ভাবে যদি অনুবাদ করি, তাহলে আমাদের অনুবাদ কিন্তু প্রায়শই আড়ষ্ট হয়ে যায়। আমরা যখনই অনুবাদ করতে যাব, আমাদের দুটি দিকে খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বা মূল
যেটা অরিজিনাল নয়, সোর্স, আর যেটা টার্গেট ল্যাঙ্গুয়েজ, যে ভাষা থেকে যে ভাষায় আমি অনুবাদ করছি, ভাষান্তরিত করছি, সেই দুটি ভাষাতেই আমার দক্ষতা থাকতে হবে। আমরা স্বস্তি বোধ করি যদি আমাদের মাতৃভাষায় অনুবাদ করতে হয়, কারণ আমরা অন্তত বলতে পারি হ্যাঁ আমি আমার মাতৃভাষা জানি। কিন্তু যদি সোর্স ল্যাঙ্গুয়েজ সংস্কৃতের মতন কোনো প্রাচীন ভাষা হয়, যার বহু শব্দই বাংলায় প্রচলিত তৎসম শব্দ হিসেবে, আমরা কিন্তু একটা বিপদের সামনে না জেনেই দাঁড়িয়ে থাকি। সেটা হচ্ছে এই, বহু শব্দ সংস্কৃতে আছে, বাংলাতেও আছে, কিন্তু সংস্কৃতে তার যে অর্থ, সেই অর্থের অর্থান্তর ঘটে গেছে বাংলাতে। কিন্তু আমি যখন অনুবাদ করতে যাচ্ছি, আমি মূলের প্রতি বিশ্বস্ত থাকার তাগিদে, এটা আমাদের বলা হয় যে ট্রান্সলেশন যখন করবে মূলের প্রতি বিশ্বস্ত থাকা, মূলের প্রতি বিশ্বস্ত থাকার তাগিদে আমি ভাবলাম বাহ ওই শব্দটা তো বাংলাতেও আছে, তাহলে আমি ওই শব্দটাই বসিয়ে দিই না বাংলায়। এতে কিরকম বিপত্তি হতে পারে আমি দু একটা উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন ধরা যাক স্পর্ধা। আমরা বাংলায় বলি তোমার কি স্পর্ধা, তুমি এইভাবে আমার সঙ্গে কথা বলছো। স্পর্ধা আমাদের চেনা বাংলা শব্দ, এর মানে হচ্ছে বাংলায় ঔদ্ধত্য। সংস্কৃততেও স্পর্ধা শব্দ আছে, কিন্তু সেখানে তার অর্থ প্রতিযোগিতা। প্রতিযোগিতা অর্থে স্পর্ধা শব্দ হিন্দি ভাষায় রয়েছে। স্পর্ধা মে ভাগ লে রহে হ্যাঁ, মানে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। কিন্তু বাংলায় স্পর্ধা কখনোই প্রতিযোগিতা অর্থে ব্যবহার হয় না। এখন আমি কোন সংস্কৃত টেক্সট যেখানে স্পর্ধা শব্দটি আছে, যেমন ধরা যাক আমাদের বেদে ব্রাহ্মণের মধ্যে আছে যে পশু যজ্ঞের অংশ নেওয়ার জন্য স্পর্ধা হচ্ছিল, তখন স্পর্ধায় হ্যাঁ স্পর্ধা করছিলেন যে ছন্দেরও, তাদের মধ্যে এগুলো। আমি তার যদি বাংলা করতে যাই যে স্পর্ধা দেখাতে গিয়ে, ঔদ্ধত্য দেখাতে গিয়ে, তাহলে একেবারেই ভুল অনুবাদ করা হবে। কিন্তু আমি বলবো যে আমি তো বাংলাতেও স্পর্ধা আছে, আমি তাই বসিয়েছি। কিন্তু না, এই বিপদটার কথা মনে রাখতে হবে যে আমি এই অনুষ্ঠানে আরো বেশি করে বলছি, কারণ আমার সোর্স এবং টার্গেট সংস্কৃত থেকে বাংলা বা বাংলা থেকে সংস্কৃত, এটাই এখানে নেওয়া হয়েছে মূলত। এইরকম কিছু জায়গা আরো বলছি। সংস্কৃতের শেষ বলে একটা শব্দ আছে, শেষ, বাংলায় আমরা হামেশা বলে থাকি। আমরা সংস্কৃতে পড়েছি যে কারক বিভক্তি সূত্র শেষে ষষ্ঠী আর্ধ ধাতুকম শেষ মানে মুক্তা অন্য শেষ, যা বলা হয়ে গেছে তার বাইরে যা, অর্থাৎ যা বলা হয়নি, আরো চলিত কথায় বললে যা বাকি আছে, তাই হচ্ছে শেষ, যাকে আমরা বাংলায় বলি অবশেষ, অবশিষ্ট। অবশিষ্টটা বাংলায় আমরা ঠিকই বুঝি, কিন্তু শেষ মানে বাংলায় শেষ হয়ে গেছে মানে আর বাকি নেই, ঠিক উল্টো। তাহলে শেষ শব্দটা আমরা সংস্কৃত থেকে যদি বাংলায় করার সময় আমি শেষই রেখে দিই, সেখানে একটা গুরুতর প্রমাদ ঘটবে এবং একেবারে অনিষ্ট আপত্তি যাকে বলে, যা চাইছি না ঠিক উল্টোটা বুঝিয়ে বসবো। তো এই ব্যাপারগুলো বলতে হচ্ছে এই জন্য, যেহেতু এরকম একটা বিপদ, হয়তো এটা পরে করলে হতো, কিন্তু আমি যদি ভুলে যাই, কাজে এই দিকগুলোর দিকে সচেতনতা রেখে আমরা যেন আমাদের অনুবাদ কার্যে প্রবৃত্ত হই। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যারা ভাষা নিয়ে পড়াশোনা করছে, বিশেষ করে যারা সংস্কৃত এবং বাংলার যারা এখানে আছেন, তাদের ভবিষ্যতে রীতিমতো এটা একটা পথ খুলে যাবে, অনুবাদ একটা কি বলবো ক্যারিয়ার অপশন করতে পারে অনেকে, এবং সেটা যথেষ্ট ভালো একটা ক্যারিয়ার অপশন, এবং প্রচুর সুযোগ ভবিষ্যতে আসতে চলেছে। ন্যাশনাল ট্রান্সলেশন মিশন বিরাট কাজ করাচ্ছে সারা ভারত জুড়ে, সেই কাজের ভাগ আমাদের ছেলেমেয়েরাই বা পাবে না কেন, এবং সেটা রীতিমতো আর্থিক একটা স্বীকৃতি আছে সেখানে, অন্য স্বীকৃতি তো আছে। এই ভালো কাজ যদি করতে হয় ভালোভাবে করতে হবে।
আমি যেন কোনো মতেই আমার অনুবাদ কর্মকে লঘুভাবে না নিই। এইটি হচ্ছে প্রথম শর্ত। অনুবাদ করতে গেলে আরে কি আছে, এই তো বুঝে যাচ্ছে, তো লিখে দেবো চালাই, বা আরো মুশকিল হয়, যেটা আগে সেশনে স্যার বলছিলেন যে অনেক বই সংস্কৃতের পুরনো তো সবই অনুবাদ হয়ে গেছে, আর অনুবাদের কিছু নেই, এখন শুধু মডার্ন সংস্কৃত লিটারেচারেরই অনুবাদ হবে। তা বোধহয় আমি নয়, আমি ওকে বলছিলাম যে প্রাচীন সংস্কৃত সাহিত্য তা যত অনুবাদই হয়ে থাকুক না কেন, যুগে যুগে তা পুনরায় অনুদিত হতে থাকে। পুনরনুবাদ এটা কিন্তু বারবার সারা পৃথিবী জুড়ে সব ভাষার ক্ষেত্রেই হয়। তার কারণ বিশেষ করে কোনো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, আর্কাইক ল্যাঙ্গুয়েজ, যা প্রাচীন বা প্রত্ন ভাষা, সেই ভাষা যে যুগে অনুবাদ করা হয়েছিল লৌকিক ভাষায়, অর্থাৎ তখনকার মানুষের যে কথ্য ভাষা, সেই কথ্য ভাষারও কিন্তু বিবর্তন হচ্ছে। আমাদের যখন কালীপ্রসন্ন সিংহ মহাশয় মহাভারতের সম্পূর্ণ বৈয়াসিকী মহাভারতের বঙ্গানুবাদ করলেন, তার যে ভাষায় সেই বঙ্গানুবাদ হলো যে বাংলা, সেই বাংলা ভাষা থেকে আরো অনেক সরে এলো পরবর্তীকালে বাংলা ভাষা, যে কারণে আমাদের রাজশেখর বসুকে আবার করতে হলো। এবং সেটা যে উনি করলেন, যদিও রাজশেখর বসু সারানুবাদ করেছেন, কিন্তু যেটুকু অংশ দুই জায়গাতেই এক, আমরা পাশাপাশি রাখলেই দেখতে পাবো যে সেখানে ভাষার মানে শুধু সাধু ভাষার পদকে চলিত ভাষায় রূপান্তরিত করে দেওয়া হয়েছে তাই নয়, অন্যান্য শব্দাবলীও কিভাবে বদলে গেছে। আজকাল খুব সুবিধা হয়েছে, আজকাল আমরা গুগল করলে দেখতে পাই যে কোনো একটি শব্দ নিয়ে, বিশেষ করে ইংরেজি ভাষায় একটা শব্দের মানে আমরা জানতে চাইলাম গুগলের কাছে, সে তো মানেটা বললোই, এবং তার সঙ্গে একটা সে পরিসংখ্যান দেখিয়ে দেয়, একটা গ্রাফ দেখিয়ে দেয় যে এই শব্দটা আগে কতটা ব্যবহার হতো, এখন কতটা ব্যবহার হয়, সেটা কি এখন খুব প্রচলিত শব্দ না এখন প্রায় অপ্রচলিত শব্দ। এই জিনিসগুলো চোখের সামনে আসায় আমরা বুঝতে পারি যে ভাষা তো সতত পরিবর্তনশীল, সে তো নদীর মতো বয়ে চলেছে, তাকে শাসন করা কঠিন। পানিনি শাসন করেছিলেন আজ থেকে কম করে 2500 বছর আগে, এবং তার শাসন এমনই জবরদস্ত যে সেই শাসনে বাধা হয়ে আজকে যারা মডার্ন সংস্কৃত লিটারেচারে লিখছে তাদের ভাষাও কিন্তু পানিনির পেতে দেওয়া ভাষা। সেখানে যা নতুন সংযোজন হয়েছে তা কিছু শব্দ মাত্র, ভোকাবুলারি শুধু বেড়েছে, কিন্তু ভাষার যাকে মরফোলজি বা সিনট্যাক্টিক মানে রূপক তত্ত্ব, তার বাক্য গঠন, এইসব কোনো দিক থেকেই তার বিশেষ পরিবর্তন হয়নি। কারণ পানিনির অনুশাসন ভাষাকে কৃত্রিম ভাবে বেঁধে রেখেছে, তার দরকার ছিল, কারণ বহু হাজার বছর ধরেই এই ভাষা এই দেশে আইন কানুন, সমাজ, আচার আচরণ ইত্যাদি সমস্ত ব্যাপারে ব্যবহৃত হয়ে এসেছে, যাকে শিষ্ট শিক্ষিত জনের ভাষা বলে মান্যতা দেওয়া হয়েছে। এবং প্রতিটি শাস্ত্রগ্রন্থ সংস্কৃতে লেখা হতো, যে কারণে দেখুন এই শাস্ত্রগ্রন্থের অর্থ সাধারণ মানুষের কাছে কিন্তু দূরের হয়ে গেল, তারা বুঝতে পারে না। যে বেদ এই বিরাট উপমহাদেশের ভিত্তি স্তম্ভ বলে মনে করা হয়, সেই বেদের ভাষা এত প্রাচীন যে তার অর্থ বেদ রচনা কাল চলাকালীনই বদলে যেতে থাকে। অনেক শব্দ যা বেদে আছে তা পরবর্তী ব্রাহ্মণ বা পরবর্তী বৈদিক সাহিত্যে অচল হয়ে গেল। শুধু শব্দই যে চলে যাচ্ছে তা নয়, রূপ গঠন, বাক্য গঠন সব বদলে যাচ্ছে, যে কারণে একসময় দাঁড়ালো যে বৈদিক ভাষার ব্যাকরণটাই আলাদা হয়ে গেল। বৈদিক ভাষা এবং লৌকিক সংস্কৃত ভাষা দুয়ের ব্যাকরণ আলাদা, আর পানিনি এই দুয়ের ব্যাকরণ একসঙ্গে করে দিয়েছেন। তিনি কিন্তু প্রধানত লৌকিক ভাষার ব্যাকরণটাই করেছেন, এবং সেখানে যা মিলছে না বেদের সঙ্গে সেখানে বলছেন ছন্দাসি বহুলম, ছন্দে এর অন্যরকম হয়, বা ছন্দাসি বিভাষা ছন্দাসি, এইসব সূত্র করতে হয়েছে। তাহলে এইগুলো আমি ব্যাকরণ শেখানোর জন্য বলছি না, আমি বলছি
ভাষার এই যে গতিশীলতা এবং তার অর্থ বদলে যাওয়ার প্রবণতা, সেটা কিন্তু অতি প্রাচীনকাল থেকেই আমাদের সাহিত্য, আমাদের দেশে রেকর্ডেড হয়ে আসছে। যে কারণে বেদের সংহিতার অনেক মন্ত্রের অর্থ ব্রাহ্মণে বলে দেওয়া হচ্ছে, সেটাই কিন্তু প্রথম ট্রান্সলেশন। তারপরে আমরা দেখছি বৈদিক যুগ, বৈদিক সাহিত্য, তারপরেই আসে বেদাঙ্গ সাহিত্যের যুগ। এই বেদাঙ্গ সাহিত্যের মধ্যে একটি প্রধান কাজ হচ্ছে বেদের অর্থের ব্যাখ্যা, যে কাজটি করেছে নিরুক্ত নামক বেদাঙ্গ। এবং নিরুক্তকার যাস্কের সময়টা নির্ধারিত করে বলা যায় খ্রিস্টপূর্ব ৫ম শতক অন্তত পক্ষে। নিরুক্তকার কি করেছেন, বেদের যে শব্দগুলোর অর্থ তখন আর লোকে বোঝে না, তাদের অর্থ বলে গেছেন। তারও আগে তৈরি হয়েছে বৈদিক পদকোষ, নিঘণ্টু। সেই নিঘণ্টুর মধ্যে রয়েছে একেবারে ক্লাসিফাই করে দেওয়া হয়েছে যেই শব্দগুলো এখন আর কেউ বোঝে না, ঐকপদিক কাণ্ড নামে। অর্থাৎ কিনা তাদের প্রায় একবার ব্যবহার আছে, তাদের আর প্রচলন নেই, তাদের অর্থ দুর্বোধ্য। সেই সব অর্থ বোঝার জন্য নিরুক্তে গিয়ে তার অর্থ, নিঘণ্টুতে তার অর্থ বলা হয়েছে, নিরুক্তে তার ব্যাখ্যা এবং প্রয়োগ দেখানো হয়েছে। তাহলে নিরুক্তকার সেদিক থেকে দেখতে গেলে প্রথম বেদের অনেক গ্রন্থের ভাষ্য তিনি করলেন। ভাষ্য মানে কি? আমার আজকে এই সেশনের টপিক হচ্ছে ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন। ট্রান্সলেশন এবং ইন্টারপ্রিটেশন অর্থাৎ অনুবাদ এবং ব্যাখ্যা, দুয়ের যা অঙ্গাঙ্গী সম্পর্ক, সেই সম্পর্কটি আমাদের বুঝে নিতে হবে। কেন? অন্য ভাষা, আধুনিক ভাষার ক্ষেত্রে সেটা আমরা আলোচনায় আনতাম না, কিন্তু যেহেতু আমাদের আলোচনার ক্ষেত্রটি একটি অতি প্রাচীন ভাষা, যার অনেক অংশ আজ প্রায় দুর্বোধ্য, যাকে অবস্কিউর বলা হয়, সেই দুর্বোধ্য অংশের যখন অর্থ আমাদের করতে হবে, আমাদের অনেকাংশেই নির্ভর করতে হয় প্রাচীন ভাষ্যকারদের ওপর। এবং প্রাচীন ভাষ্যকাররা যখন তার ভাষ্য রচনা করেছিলেন, তখনও যে সেই শব্দগুলি খুব প্রচলিত ছিল তা নয়। আর যদি হতো তাহলে তাদের আর মানে করে দিতে হতো না, সেটি লোকের তথ্য ভাষায় তাদের জানার মধ্যেই থাকতো। এই ব্যাপারটায় আমরা যেন দৃষ্টি রাখি যে আমরা যার অনুবাদ করছি এবং যে ভাষায় অনুবাদ করছি, এই দুয়ের মধ্যে সময়, সমাজ, সংস্কৃতি, ধর্ম, রাষ্ট্র ব্যবস্থা, সমস্ত কিছু একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে। যেটা আগের সেশনে প্রফেসর ভট্টাচার্য বলছিলেন, আমি খুব অল্প অংশই শুনতে পেয়েছি, তাতেও আমার মনে হলো তিনি এই পরিবেশটার অনুবাদের কথা বলছিলেন। সেটাকে আমরা অনুবাদ বলবো না সেটাকে আমরা অনুবাদের পেছনের প্রেক্ষাপট বলবো, এটা নিয়ে আমার একটা তর্ক আছে। এটাকে যেমন এখন অনেক সিনেমা তৈরি হয় প্রাচীনকালের কথা নিয়ে, তাদেরকে বলা হয় পিরিয়ড ফিল্মস। এই পিরিয়ড ফিল্মস মানেই সেখানে যে শুধু প্রাচীন চরিত্রগুলি থাকবে, প্রাচীন চরিত্র এটা উঠে গেল, আমি কি এখনো বোধহয় যথেষ্ট অমাইক হতে পারিনি। মাইক ছাড়া কি শোনা যাবে আমার গলা? বেশ, তাহলে অমাইক হয়ে গেছি, বন্ধ করে রাখি। আচ্ছা, যেটা বলছিলাম যে ফিল্মগুলো হয় সেখানে কি হয়, শুধু প্রাচীন চরিত্রগুলোই যে সেখানে রাখা হচ্ছে তা নয়, তাদের পটভূমিকা, তখনকার বাড়িঘর, তখনকার সাজ পোশাক, তখনকার গয়নাগাটি, তখনকার চুল বাঁধা, তখনকার যদি কোথাও পিছনে দেখা যায় ইলেকট্রিকের তার দেখা যাচ্ছে, তাহলে গেল। এইসব খুঁটিনাটির দিকে পরিচালকের দৃষ্টি রাখতে হয়। সেরকম ওরকম প্রাচীন কোনো বিষয় নিয়ে কেউ যদি ভাবানুবাদ করেন বা তাকে অবলম্বন করে কোনো নতুন রচনা করেন, মৌলিক রচনা তাকে বলা হবে কি হবে না এ নিয়ে বিতর্ক হচ্ছিল। আমার মতে অবশ্যই মৌলিক রচনা, কারণ মৌলিক কথাটাকে আমরা কি কোন দিক থেকে বলছি সেটা দেখতে হবে। বিষয় যে কিছুই মৌলিক নয় এটা উনি বলছিলেন, বিষয় মৌলিক
নয়, আবার মৌলিকও বটে। কারণ এ ব্যাপারে সংস্কৃত আর কেউ থাকবে এই গরমে? হ্যাঁ, ঠান্ডা থাকতে থাকতে বলতে খুলে দিলে আবার ঠান্ডাটা বেরিয়ে যায়। হ্যাঁ, একটু যখন হাঁসফাঁস হয়ে যাবে তখন গরম হাওয়াটা হ্যাঁ হ্যাঁ। তো যেটা বলছিলাম যে এই ব্যাপারগুলি মাথায় রেখে যে একটা প্রেক্ষাপট তৈরি করার জন্য আমাদের প্রাচীন সাহিত্যের ভাষার সঙ্গে সঙ্গে তার সেই ভাষায় যা বর্ণিত হয়েছে তাদের উপাদানকেও আনতে হবে। যদি আমি একটা ওরকম পিরিয়ড উপন্যাস লিখি, যেমন ধরা যাক আমাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এই ধরনের তার এই ধরনের উপন্যাসগুলি খুব প্রসিদ্ধ, এখনো অনেকে লিখছেন, কম বেশি পপুলারিটি তারা পাচ্ছেন, কিন্তু তাদের লেখা কতদূর টিকবে সেটা সময়ই বলতে পারবে। এখন তার বিচার করার সময় আসেনি। কিন্তু আমরা যারা অনুবাদের কাজে যাব, আমাদের এটা মনে রাখতে হবে। কেন আমাদের মনে রাখতে হবে? এই যে আমরা যে বিষয়টি অনুবাদ করছি, ভাষা তো সংস্কৃত বা বৈদিক, সেখান থেকে আমি হয়তো বাংলায় অনুবাদ করছি, আমাকে মনে রাখতে হবে যে এই যে বিষয়টি, এই ভাষাটির মাধ্যমে যে কথা বলা হয়েছে, যে বিষয়টি বর্ণিত হয়েছে, সেই বিষয়টি কিরকম। ধরা যাক বিষয়টি হচ্ছে গীতা, ধরা যাক বিষয়টি হচ্ছে উপনিষদ, ধরা যাক বিষয়টি হচ্ছে পঞ্চতন্ত্রের গল্প বা শুক সপ্ততি, কথাশরীর সাগর। আমার সোর্স ল্যাঙ্গুয়েজ একই প্রায়, টার্গেট ল্যাঙ্গুয়েজ একই প্রায়, কিন্তু অনুবাদ কি আমাদের সমমর্যাদার হবে? অবশ্যই হবে না। আমি উপনিষদের বা গীতার অনুবাদ করব তার বিষয়, তার ভাব, তার রসের উপযোগী শব্দ চয়ন করে। আর আমার যে কথা সাহিত্য, তার জন্য আমি আমার ফোকটেলের যে বাচনভঙ্গি, যেভাবে আমাদের যে ভাষায় যে ভঙ্গিতে আমাদের কথা সাহিত্য বাংলায় আছে, সেই ভঙ্গিটি এখনকার বাচ্চারা যেটা শুনে মজা পাবে, সেই ভঙ্গিটি অবলম্বন করব। কারণ অনুবাদকের কাজ শেষ পর্যন্ত হচ্ছে কমিউনিকেটরের। মূলে যা আছে তার যার কাছে পৌঁছতে পারছে না তার কাছে পৌঁছিয়ে দেওয়া, এবং সেই পৌঁছিয়ে দেওয়াটা কত মসৃণ ভাবে হয় সেটাই তার চ্যালেঞ্জ। যে বিষয়টা আমার পৌঁছানোর দরকার সেই বিষয়টা কোনো কষ্ট ছাড়া, যে আমি নিজের ভাষায় সেটা পড়লে আমার যেরকম ভাবে আমি সেটা বুঝতে পারতাম, সেটাকে সেইভাবে বুঝিয়ে দিতে পারা, সেটাই হচ্ছে অনুবাদকের চ্যালেঞ্জ। এইটা করতে গেলে কি আমাদের অনেক সময়ই অনুবাদকের সঙ্গে সঙ্গে ব্যাখ্যাকার হয়ে উঠতে হয় না? প্রশ্নটা এখানে। তাহলে অনুবাদের সঙ্গে ব্যাখ্যার সম্পর্কটা আমরা ঠিক কিভাবে বয়ন করব? আমরা কয়েকটা দিক দেখতে পারি। কোনো টেকনিক্যাল টেক্সট, কোনো শাস্ত্রগ্রন্থ, টেকনিক্যাল টেক্সট হচ্ছে শাস্ত্রগ্রন্থ। একটা শাস্ত্রগ্রন্থকে আমরা যখন বাংলায় অনুবাদ করছি সংস্কৃত থেকে, আমার মাথায় রাখতে হবে শাস্ত্র মানেই তাতে অনেক পারিভাষিক শব্দ আছে, অনেক বিশেষ টার্মস যাকে সংজ্ঞা বলা হয় সেসব আছে। আমি যদি সেগুলিকে অবিকল ব্যবহার করি, আমি করতে পারি, আমার গোড়াতেই পাঠককে জানিয়ে দিতে হবে এগুলির মানে কি। এইটি যদি আমি না করে এগোই তাহলে কিন্তু আমার পুরো পরিশ্রম জলে গেল এবং পাঠক দুপাতা পড়েই বই ছুঁড়ে ফেলে দেবেন, তারও কোনো লাভ হলো না। তাহলে এবারে প্রশ্ন যে আমরা ঠিক আছে ওটা কিভাবে দেব? আমরা কি ওটা অনুবাদের মধ্যে মিশিয়ে মিশিয়ে দিতে থাকবো? যে ধরা যাক বলা হলো যজমান এখানে বললেন, যজমান অর্থাৎ কিনা যিনি যজ্ঞ করছেন তিনি বললেন, আমি কি এইভাবে অনুবাদ করব? নাকি আমার আরো দুটো অপশন আছে, যজমান ব্র্যাকেটে যিনি যজ্ঞ করছেন, অথবা যজমান ফুটনোট যিনি যজ্ঞ করছেন। আমাদের ভাবতে হবে যে আমরা কোনটা করব, কোনটা করলে এখানে বেশি মানানসই হবে। কেন
এই ব্যাপারটা কিন্তু ঠিক করে দেবে যারা করাচ্ছেন তারা। আমি যদি আমার প্রাণের খুশিতে কিছু অনুবাদ করে দিই, সেখানে কিন্তু আমার যথেষ্ট স্বাধীনতা, আমার নিজের এটা আমি নিতে পারবো, নিজের সিদ্ধান্ত অনুযায়ী আমি সেটা করতে পারবো। কিন্তু যদি আমি কোনো বিশেষ প্রতিষ্ঠানের হয়ে কাজ করি, ধরা যাক এনটিএমই কাজ করাতে দিল, এনটিএম কাজ করাতে দিল, এখানে কেউ কেউ কিছু কিছু বই নিলেন এবং তারা করতে শুরু করলেন, তারা কিন্তু অবহিত হলেন না, জেনে নিলেন না এনটিএম এর এই ব্যাপারের নীতিগুলি কি। তারা বিরাট কাজ করে ফেললেন, তারপর শুনলেন এনটিএম এটাকে লাও করে না। এনটিএম বলে যে না, তুমি ওরকম ব্যাখ্যা করে 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 লিখলে হবে না, তোমাকে ফুটনোট দিতে হবে, অথবা এনটিএম মনে করে যে তার পাশে ব্র্যাকেটে দিতে হবে। ফুটনোটই বলতে পারে, কারণ ফুটনোট করলে কি হবে, গ্রন্থের আয়তনটা কমবে। হ্যাঁ, আমাদের গ্রন্থ লাঘবের জন্য আমাদের প্রাচীনেরা সূত্র নামক সাহিত্যের সৃষ্টি করেছিলেন, সেখানে আমরা আজকে এত বড় করে লিখে বসে থাকবো, এটা কোনো কাজের কথা নয়। যেখানে বিশেষ করে এত রকম রিসার্চ মেথোডোলজি আবিষ্কার হয়েছে শুধু গ্রন্থের ভার লাঘব করার জন্য, কি করে সব থেকে কম কথায় বেশি বোঝানো যায়, অথচ তা দুর্বোধ্য না হয়ে ওঠে, তা রিডার্স ফ্রেন্ডলি হয়, পাঠকের কাছে খুব সহজবোধ্য হয়। এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখেই অনুবাদের কাজে নামতে হয়। বিশেষ করে যে অনুবাদে ব্যাখ্যার অবকাশ আছে, অবকাশ শুধু বলবো না, ব্যাখ্যা একেবারে একান্ত প্রয়োজন, না করলে কিছু বোঝা যাবে না। আমি শব্দগুলোকে যদি অ্যাজ ইট ইজ রেখে যাই, রাখতে পারি, আমার একদম শুরুতেই তালিকা দিয়ে দিতে হবে যে এই শব্দগুলোর এই অর্থ। তাহলে কি করতে হবে, সেটা কিন্তু কাজটা রিডার্স ফ্রেন্ডলি খুব একটা হলো না। তাহলে অনেকক্ষণ অবধি, যতক্ষণ না আমার পাঠকের মুখস্থ হয়ে যাচ্ছে কোন শব্দের কি মানে, তাকে পাতা উল্টে উল্টে দেখতে দেখতে যেতে হবে যে এই শব্দটার এই মানে। আমি যা বলছি প্রত্যেকের অভিজ্ঞতা, সেটা আমার মনে হয় রিলেট করা যায়, করতেই পারি। আমরা কাজ করতে গেলেও এটার সম্মুখীন হই, আমরা পড়তে গেলেও এটার সম্মুখীন হই। আমরা দেখি যে সেই বইগুলো পড়তে আমাদের সুবিধা হয় যেখানে এন্ড নোট থাকে না, যেখানে ফুট নোট থাকে। হ্যাঁ, আরো সুবিধা হয় যেখানে পাশে ব্র্যাকেটে দিয়ে দেওয়া থাকে। এখন পাশে ব্র্যাকেটে দিয়ে চোখটাকে আমার নিচেও নামাতে হয় না, চোখটা আমি পাশাপাশি রেখে পড়ে যেতে পারি। নিচে নামালে আবার ঠিক জায়গায় পৌঁছতে গিয়ে আমার মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে, আমি প্যারামিস করে যেতে পারি। হ্যাঁ, তাহলে দুটোই আছে। যেমন একটা ব্যবসায়িক দিক থেকে দেখতে গেলে ফুটনোটটা জরুরি, আবার রিডার্স ফ্রেন্ডলি হওয়ার জন্য পাশে ব্র্যাকেটটাও খুব ভালো ব্যবস্থা। এন্ড নোট তুলনায় খারাপ। অনেকের আছে পুরো গ্রন্থের শেষকালে গিয়ে এলো। এন্ড নোট আবার দুরকম, একটা চ্যাপ্টারের শেষে, একটা একেবারে পুরো গ্রন্থের শেষে। মনে হতে পারে তার সঙ্গে অনুবাদের কি সম্পর্ক? অনুবাদের সম্পর্ক সবার সঙ্গে রয়েছে। এবার বলি অনুবাদ শব্দটার উৎস কোথায়, অনুবাদ কথাটা এলো কোথা থেকে, প্রথম কে বা কোথায় আমরা অনুবাদ শব্দটি পাই? আমরা অনুবাদ শব্দটির সব থেকে প্রাচীন ব্যবহার পাই ব্রাহ্মণ সাহিত্যে। ব্রাহ্মণে আমরা দেখি যে ব্রাহ্মণে যাবতীয় যা কিছু বলা হয়েছে তাকে প্রধানত দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে, বিধি আর অর্থবাদ। সবার আগে আমাদের জানা দরকার ব্রাহ্মণ ব্যাপারটা কি। আমরা জানি যে বেদ প্রাচীনতম, ইন্দো ইউরোপীয় সাহিত্যের মধ্যে প্রাচীনতম গ্রন্থ বেদ। এই বেদকে তার বিষয় অনুযায়ী চারটি ভাগে ভাগ করা হয়: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সংহিতা হচ্ছে প্রাচীনতম অংশ, যেখানে বিভিন্ন মন্ত্র ঋষিদের দৃষ্ট বলা হয়, যা কোনো মানে মানুষের রচনা নয় বলেই মনে করেন আমাদের প্রাচীন পন্থীরা। সেই মন্ত্রগুলি, আর্ষ মন্ত্রগুলি যেখানে রয়েছে সেটা হচ্ছে সংহিতা, অর্থাৎ কিনা এটা কাব্য সেকশন। এই কাব্যগুলি, এই মন্ত্রগুলি কিন্তু শুধু কাব্য হিসেবে তার প্রয়োগ করিয়ে যেত না, সেগুলিকে ব্যবহার করা হতো মানুষের নানান প্রয়োজনে। কিরকম? এইখানেই একটা অদ্ভুত সম্পর্ক, যেটাকে এইরকম টার্ম ব্যাখ্যা করেছেন পাশ্চাত্যরা, বলছেন যে এই বিশাল যে মহাজাগতিক লীলা চলেছে, এই ম্যাক্রোকসমিক ব্যাপারটা, এটা ঋষিদের চেতনায় তার যে ছন্দ, তার যে নিয়ম, সেই ঋতচ্ছন্দ ধরা পড়লো, তাকে তারা মন্ত্ররূপে উচ্চারণ করলেন। সেটা একটা মাইক্রোকসমিক, অর্থাৎ
বিরাট আকাশের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্পদে। একটা গরু হেঁটে চলে গেছে, তার খুরের গর্তে যে জলটুকু জমেছে সেই জলে ছায়া পড়েছে একটা বিরাট আকাশে। গোষ্পদে আমরা দেখছি, কিন্তু দেখতে তো পাচ্ছি, তাহলে প্রতিফলন সেই মহারহস্যের যে ছায়া গোষ্পদে দেখছি, তাই যেন ধরা আছে ঋষিদের মন্ত্রে, যেন ক্যাপসুল করে রাখা হয়েছে। সেটা যে ক্যাপসুল করে রাখা হয়েছে সেটাও কিন্তু বেদ নিজে বলছেন যে দেবতারা মৃত্যুকে ভয় পেয়েছিলেন। তৈত্তিরীয় আরণ্যক বলছেন দেবা বৈ মৃত্যুর বিভ্যত। হ্যাঁ, দেবতারা মৃত্যুকে ভয় পেয়েছিলেন। তে ছন্দোভির আত্মানং আচ্ছাদয়ন, তারা ছন্দ দ্বারা নিজেদের আচ্ছাদিত করেছিলেন। দেবতারা মৃত্যুকে ভয় পেয়েছিলেন। দেবতা এখানে টেকনিক্যাল টার্ম, আমরা পরে দেখেছি যে বেদের মন্ত্রগুলিকেই দেবতা বলা হয়েছে। এই মন্ত্রে যারা প্রকাশিত তারাই দেবতা। ইয়া তেনোচ্যতে সা দেবতা, মন্ত্রে যার কথা বলা হয়েছে তিনিই দেবতা। তাহলে দেবতারা মৃত্যুকে ভয় পেলেন কি করে? এই মন্ত্র মানুষের মুখে উচ্চারিত বাক, তা মানুষ বলছে পরক্ষণেই সে ভুলে যেতে পারে। ভুলে যাওয়া মাত্র সেই বাকের কিন্তু মৃত্যু হচ্ছে। তাহলে তারা মৃত্যুকে ভয় পেয়েছিলেন, মানে তারা বিস্মৃতিকে ভয় পেয়েছিলেন। তারা কি করলেন? তারা ছন্দোভিরাত্মানং আচ্ছাদয়ন, তারা ছন্দ দিয়ে নিজেদের মুড়ে নিলেন, এনক্যাপসুলেট করলেন। ছন্দ দিয়ে মন্ত্রগুলিকে মুড়ে দেওয়া হলো। ছন্দ হচ্ছে এমন এক আশ্চর্য কৌশল যা মানুষের স্মৃতিতে ধারণ করা যায়। আমরা ছোটবেলায় যা পদ্যে পড়েছি আর যা গদ্যে পড়েছি আমরা মনে করতে পারি, পদ্যাংশগুলো হুড়ুর করে এখনো মুখস্থ করে যেতে পারি, গদ্যাংশ পারবো না। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, অনেকেই বলে দিতে পারি, কিন্তু আজ মঙ্গলবার জঙ্গল পরিষ্কার করার দিন, তারপরে আর বেশি এগোতে পারবো না কিন্তু। তাহলে ছন্দের এমনই জাদু। তাহলে ছন্দ দিয়ে তারা মন্ত্রকে আচ্ছাদন, ছন্দ দ্বারা তারা নিজেদের আচ্ছাদন করেছিলেন। সেই জন্যই ছন্দের নাম হলো ছন্দ, কারণ ছদ ধাতু থেকে ছন্দ এসছে, ছদ থেকে আচ্ছাদন। এই আচ্ছাদনের কাজ করতে সাহায্য করেছিল বলে ছন্দরা ছন্দ। এই কাহিনী আমরা সেই প্রাচীন তৈত্তিরীয় সংহিতায় পাচ্ছি, আরণ্যকে। তা বেশ, তো এই যে বিস্মৃতি থেকে রক্ষা পাওয়ার জন্য মন্ত্র ছন্দবদ্ধ হলো, সেই মন্ত্র বিস্মৃতির হাত থেকে তো বাঁচলো, কিন্তু তার অর্থ যে লোকে ভুলে যাবে, অর্থ তো বুঝতে পারবে না। এই অর্থ এবং ঋষিরা যাকে পেয়েছেন সেই মহা সত্য, মহা রহস্য, তাকে সাধারণ মানুষের জীবনেও কাজে লাগানো সম্ভব এই বিশ্বাস তারা করতেন। এবং সেই জন্য তারা বিভিন্ন যাগযজ্ঞের কথা বলেছেন। এবং সেই যাগযজ্ঞে যা আমরা সাধারণভাবে পেতে পারি না লৌকিক উপায়, তা নাকি যজ্ঞের দ্বারা পাওয়া যাবে, এটাই তাদের বক্তব্য ছিল। এবং সেই যজ্ঞ করার জন্য সেই মহারহস্যের মন্ত্রগুলি সেখানে পাঠ করা হতো। তাহলে কোন মন্ত্র কোন যজ্ঞে পাঠ করা হবে, কি পাওয়ার জন্য, এইগুলি আলোচনার জন্য যে বিরাট সাহিত্য রচিত হলো তার নাম ব্রাহ্মণ। সংহিতার পরেই ব্রাহ্মণ সাহিত্য। তাহলে ব্রাহ্মণের প্রধান সম্পর্ক হচ্ছে যাগযজ্ঞের সঙ্গে। এই ব্রাহ্মণ সাহিত্যে আমরা শুনি, সেখানে বলা হচ্ছে, আচ্ছা তুমি এই পেতে চাও, এমনিতে পাচ্ছ না, তাহলে তুমি অমুক যজ্ঞ করো। অত কথা বলছেন না, খুব সংক্ষেপে বলছেন। স্বর্গকাম জ্যোতিষ্ঠমেন যজেত, যে স্বর্গ পেতে চাও সে জ্যোতিষ্ঠম যজ্ঞ করবে। এখন মজা হচ্ছে যে স্বর্গ যে জ্যোতিষ্ঠম করলে পাওয়া যাবে তাকে এসে বলেছে, কেউ বলেনি। কেউ তো জ্যোতিষ্ঠম করে তারপরে মারা যাবার পর ফিরে এসে বলেনি যে আমি করেছিলাম, আমি কিন্তু স্বর্গে আছি, কাজেই তোমরা করো। এটা কেউ না বললেও লোকে সন্দেহ করবে না যে জ্যোতিষ্ঠম করলে স্বর্গ পাওয়া যায়। লোকে সন্দেহ করবে না, না করতো সন্দেহ, যে কারণে চার্বাকরা আছেন। হ্যাঁ, কোনো মতকে কিন্তু আমাদের কণ্ঠরোধ করে দেওয়া হয়নি। সমস্ত মত, এমনকি চার্বাকদের বইগুলো লুপ্ত হয়ে গেছে, কিন্তু চার্বাকদের মত তাদের যারা বিরুদ্ধবাদী তাদের গ্রন্থে রয়ে গেছে পূর্বপক্ষী হিসেবে। আমরা সেখান থেকে রিকনস্ট্রাক্ট করেছি চার্বাক। পরে আবার আমরা পেয়েছি চাইনিজ অনুবাদে, টিবেটান অনুবাদে রিট্রান্সলেশন হয়েছে। এখানেও ট্রান্সলেশনের ব্যাপার, যে এখানে মূল সংস্কৃতটা চলে গেল অনুদিত হয়ে চীনা ভাষায়,
তিব্বতী ভাষায়, চীনা রাজারা আবার তিব্বতীতে অনুবাদ করালেন পরে। আগে চীনা ভাষা হলো, সেখান থেকে তিব্বতীতে হলো, আবার তিব্বতী থেকে পুনরায় সংস্কৃতে ইদানিংকালে করানো হচ্ছে। এই সব কাজেও কিন্তু আপনারা জায়গা পেতে পারেন। হ্যাঁ, বিরাট একটা কাজের ক্ষেত্র রয়েছে। আমি নিজে ধর্মশালায় গিয়ে দেখে এসেছি, ধর্মশালায় মানে অসংখ্য পুঁথি, সেগুলো সব তিব্বতী পুঁথি, যেগুলো ট্রান্সলেটেড ফ্রম সংস্কৃত ইনটু টিবেটান, সেগুলো নেই এখন আর। সেগুলোকে আবার সংস্কৃতে অনুবাদ করার উদ্যোগ নিতে গেলে যিনি করবেন তাকে টিবেটানও শিখতে হবে, সংস্কৃতও শিখতে হবে। তো সেই জায়গাগুলো খোলা আছে আমাদের জীবিকার পথ হিসেবে, এটাও একটু হাততালি জানিয়ে রাখি আর কি। এবং খুবই আগ্রহের জায়গা, কারণ অনেক বইয়ের নাম আমরা শুধু শুনেছি, সেই বইগুলোকে আমরা হাতে পাচ্ছি সেখানে গিয়ে, কিন্তু অন্য ভাষায়। আচ্ছা, বলছিলাম যে অনুবাদ কথাটি, এটা এবার বোধহয় জানলা খুলে দিলে ভালোই হয়। লাগবে না, আমি যা দেখলাম এসি চলছে আর ঘর খোলা। বললাম যে এগুলোতে কম্প্রেসার বার্স্ট করে যাওয়ার কথা, যদি ফ্রিজের দরজা খুলে রেখে দেয়, হ্যাঁ কি হবে, ফ্রিজটা বার্স্ট করবে। আচ্ছা, কতক্ষণ আর মানে সবার যখন খুব কষ্ট হবে আমি থেমে যাব। আর একটু বলি, তারপর এটা পশ্চিমের ঘর, যারা বসেছে হ্যাঁ, যেটা বলছিলাম যে অনুবাদ কথাটা এর উপর থেকে, ওই ব্রাহ্মণ সাহিত্যে যা বলা হয়েছে বেশিরভাগই হচ্ছে বিধিবিধান, অমুক যজ্ঞ করতে হবে, এই যে নির্দেশ, সেটা হচ্ছে বিধি। কেন করতে হবে, করলে কি হবে, না করলে কি ক্ষতি, করলে কি ভালো, এই আলোচনাগুলো যেখানে আছে সেই অংশগুলোকে বলা হয় অর্থবাদ। এই দুরকম রচনা নিয়েই ব্রাহ্মণ সাহিত্য রচিত, বিধি আর অর্থবাদ। এই অর্থবাদে আবার তিনটে ক্লাসিফিকেশন আছে, তিন রকমের অর্থবাদ হয়। একটা হচ্ছে ভূতার্থবাদ, একটা হচ্ছে গুণবাদ, আরেকটি হচ্ছে অনুবাদ। ভূতার্থবাদ মানে এমন কিছু বলা হলো সেখানে ওই বিধিটার সাপোর্টে, যেটা আমরা অন্য কোনো জায়গা থেকে জানতে পারি না। হ্যাঁ, সেই রকম কোনো কথা যদি সেখানে থাকে তাকে ভূতার্থবাদ বলে, যেটা অন্য কোনো জায়গা থেকে জানা যায় না বা অন্য কোনো তথ্য প্রমাণ দিয়ে তাকে খণ্ডনও করা যায় না, সেটা ভূতার্থবাদ। আর যেটা গুণবাদ, সেটা হচ্ছে স্তুতি, অতিশয়োক্তি। কোথাও বলা হয়েছে, হ্যাঁ, জলে ভাসে শিলা, গ্রাবাণা লবন্তে, জলে ভাসে শিলা, পাথর জলে ভাসছে। তো এটা কি, এটা তো হয় না, আমরা তো আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতায় জানি যে পাথর জলে ভাসতে পারে না, কিন্তু বেদ বলেছে, আর বেদ যা বলছে তাই সত্য, তাহলে এটা কি করে আমরা সত্য বলে মানবো? সত্য বলে মানতে হবে না, এটাকে একটা বিশেষ ধরনের অর্থবাদ বলে যেন, যাকে বলা হচ্ছে গুণবাদ, অর্থাৎ কিনা অতিশয়োক্তি। হ্যাঁ, অতিশয় একটা উপমা দিয়ে তার উৎকর্ষ বোঝানো হচ্ছে। আমরা তো বলি যে তার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সত্যি কি খায় বাঘে গরুতে এক ঘাটে জল? কিন্তু এটা বলা মাত্র আমরা বুঝতে পারি যে তিনি একটা প্রবল দাপুটে মানুষ। ঠিক ওই রকম ভাবে কোনো কথা বোঝানোর থাকলে ওরা বিধির পরে এরকম গুণবাদ দিয়ে দিতেন। আর কিছু কথা ছিল এরকম যে যেটা অলরেডি একটা জানা কথা, যেমন সংবৎসরস্য দ্বি শস্যং পচতে, বছরে দুবার ফসল পাকে, বছরে দুবার ফসল পাকে। বেদ তো সবসময় নতুন কিছু কথা বলবে, হ্যাঁ সেটা সংহিতা অংশ বলবে, ব্রাহ্মণের বিধি অংশ বলবে, অর্থবাদ অংশে তুমি নতুন কোনো এমন তথ্যের খোঁজ করো না যেগুলো তুমি অন্যত্র পাও না, বা এমন তথ্য পেলে যেটার বিরোধ হচ্ছে না কোথাও। যে সেরকম হচ্ছে আমাদের গুণবাদ, আমরা যা পাচ্ছি তার অন্য প্রমাণ দিয়ে তাকে বিরোধ কাটা যায়, ঠিক আছে, তাও সেটাকে গ্রহণ করব স্তুতি বলে।
সেরকম আমরা এই ধরনেরও বাক্য পাই, জানা কথাই সেখানে বলেছেন, বছরে দুবার ফসল পাকে। তা এটা এটা জানার জন্য আমাকে বেদ পড়তে হবে কেন? এটা তো আমি জানি। এই ধরনের বাক্য কিন্তু অর্থবাদ, এবং তাকে ওই তৃতীয় শ্রেণীর অর্থবাদ অর্থাৎ অনুবাদও বলা হয়। লক্ষ্য করি আমরা এখানে আমরা প্রথম অনুবাদ শব্দটা পেলাম। তার মানে কি? তার মানে জানা কথা আবার বলা, অর্থাৎ কিনা অনুমানে পশ্চাৎ, বাদ মানে বচনম, পুনরুক্তি, যা বলা, যা আছে তাকেই আবার বলা। তাহলে অনুবাদ মানে হচ্ছে যা আছে তাকে আবার করে বলা। তাহলে সেটা ব্রাহ্মণের ক্ষেত্রে ভাষান্তরীকরণ হিসেবে কিন্তু অনুবাদ শব্দটি ছিল না, সেটা ছিল সম্পূর্ণ একটা পারিভাষিক শব্দ হিসেবে, একটা টেকনিক্যাল টার্ম। এটা বোঝাচ্ছে একটা বিশেষ প্রকারের অর্থবাদ বাক্যকে, যেখানে আমরা জানা কথাকে আবার বলা এই অর্থ পাচ্ছি। কিন্তু কেমন চমৎকার ভাবে ভাষান্তরীকরণ, এত বড় একখানা গালভরা শব্দের জায়গায় অনুবাদ শব্দটা অনেক প্রাচীনকালেই জায়গা করে নিল ভারতীয় ভাষার মধ্যে। অনুবাদ মানে পশ্চাৎ, পুনরায়। তাহলে পুনরায় যখন তিনি বলছেন কেউ একই কথা, তাহলে তার দায়িত্ব কি? তিনি যা আগে বলা হয়েছে তার থেকে বেশি বলবেন, না কম বলবেন, নাকি সেটাকে নিয়ে অন্যরকম করে বলবেন? এই তিনটে জায়গায় কিন্তু আমাদের অনুবাদ এর বিভিন্নতার তিনটে মূল পয়েন্ট। যে যা মূলে আছে তাকে আমি ঠিক কিভাবে বলবো, তার থেকে বেশি বাড়িয়ে বলবো, ওই যে ব্যাখ্যা তার মধ্যে ঢুকে যাবে কিনা, তার থেকে কমিয়ে বলবো, যেমন আছে তেমনিটি বলতে গিয়ে আমি মূলের ভাব অর্থকে কিন্তু উপস্থাপন করতে পারলাম না আমার টার্গেট রিডারের কাছে, তাহলে আমি কমিয়ে দিলাম, নাকি তাকে অবলম্বন করে আমি একটু অন্যরকম ভাবে বলবো, ওই হলো ভাবানুবাদ। তা এই তিনটের মধ্যে আমরা দেখছি আমাদের প্রাচীনকাল থেকেই কিন্তু ওই প্রাচীন, অতি প্রাচীন, প্রায় ভুলে যাওয়া ভাষা, বেদের ভাষা, তার অনুবাদ হয়ে আসছে। আমাদের প্রাচীন ভাষ্যকাররা যারা বেদের ভাষ্য লিখেছেন, তারা কিন্তু সেই না বুঝতে পারা জায়গাগুলোকে বুঝিয়ে দিয়েছেন তখনকার সংস্কৃতে। আমাদের মনে হচ্ছে ও বাবাটা কি অনুবাদ, কি বৈদিকের কি আবার সংস্কৃত অনুবাদ? হ্যাঁ, বৈদিক ভাষার অনুবাদ সংস্কৃতে হচ্ছে। কিসের ছলে হচ্ছে? ব্যাখ্যার ছলে হচ্ছে। কিন্তু আমরা যারা বিশেষ করে সংস্কৃত ছাত্রছাত্রী, আমরা জানি যে ভাষ্যে বা টিকায় কিভাবে থাকে টিকাটা। প্যারাফ্রেজিং অর্থাৎ পদানুসারী টিকা, প্রত্যেকটি মূলের পদকে ধরে তার পাশে পাশে আমরা একটা প্রতিশব্দ বসাই, সেই বিভক্তি, সেই লিঙ্গ, সেই বচনে। এই করে আমরা একটা সব বাক্যকে পুরো নতুন একটা চেহারা দিই। তারপরে তার ভাবকে আমরা ব্যাখ্যা করছি, সেটা পরের অংশ। কিন্তু তার একটা নতুন করে অর্থ দেওয়া, তার যে কাজ করছি, সেখানেই আমার কিন্তু প্রাথমিকভাবে তার অনুবাদটা করছি। কেন আমাকে দিতে হচ্ছে প্রতিশব্দ? কারণ আমি ধরে নিচ্ছি যে যে শব্দগুলি মূলে আছে সে শব্দগুলি যথেষ্ট প্রাঞ্জল নয় আজকের পাঠকের কাছে। সেই প্রাঞ্জলতাটা তৈরি করাই হচ্ছে আমার আজকের অনুবাদকের কাজ। যে কারণে বহুবার ভগবদ্গীতার অনুবাদ হয়েছে, অনুবাদ করেছেন রামমোহন থেকে শুরু করে কে নয়, এখনকার কালেও হয়েছে, শক্তি চট্টোপাধ্যায় করেছেন, অনির্বাণ ত্রিপুত্র করেছেন, আমি পর্যন্ত করেছি গীতার 2য় অধ্যায়। তারপরে কি থেমে গেছে? না, করছেন, অনেকে করছেন। কারণ তাদের মনে হচ্ছে যে আমি আরো সহজভাবে, আরো গীতার মাহাত্ম্য, গীতার যে বর্ণনা ভঙ্গি, তার শব্দ ঝঙ্কার, তার রস, তার ভাব, তাকে অক্ষুণ্ণ রেখে এখনো আসেনি, সেই অপূর্ণতাটুকু আমি পূর্ণ করবার চেষ্টা করব। যে কারণে হিউম্যানিটিজে, বিশেষ করে সাহিত্যে, কখনোই 10-এ 10 পাওয়া যায় না। পাওয়া যাচ্ছে আজকাল, কিন্তু সেটা উচিত নয়। এবং নয় যে কেন, সেখানেই এর মাহাত্ম্য, যে এর ভালো হতে পারার শেষ নেই। হ্যাঁ, কোনোটাই শেষ কথা নয়, তারপরেও হতে পারে। এই জন্য এই দরজাটা খোলা থাকার জন্য কি হচ্ছে জানেন, আমাদের অনেক কিছু সাহেবরা অনুবাদ করে দিয়ে গেছেন, কিন্তু আজকে ওই দরজাটা খোলা রাখতে পারায় ওই প্রশস্তিটুকু আমরা, সেই গৃৎসমদ চেয়ে গেছেন,
সরস্বতীর কাছে যে আমাদের উদারতাটি ঘটাও, ওই উদারতাটি রাখার জন্য আমরা সেই জিনিসটা অন্য চোখে অন্য আঙ্গিকেও দেখতে পারি। আপনারা দেখুন যে পোস্ট মডার্নিজমের সঙ্গে এইখানে কিন্তু তার মিল, যে একটা জিনিস যেভাবে আমাদের পড়িয়ে আসা হচ্ছে তার উল্টো দিক থেকেও তার একটা ন্যারেটিভ থাকতে পারে, তার উল্টো দিক থেকে তার একটা ব্যাখ্যা হতে পারে, অর্থ হতে পারে সম্পূর্ণ ভিন্ন। বিশেষ করে সেই সাহিত্য যদি মরমিয়া সাহিত্য হয়, সে সাহিত্য যদি অতি প্রাচীনকালের ভাষায় রচিত হয়, কে বলতে পারে যে আমি যা ট্রান্সলেশন করেছি সেটাই শেষ, সেটাই ঠিক? না, সেটা বলা যায় না। আমি পড়লাম, আমি বললাম যে হ্যাঁ আমি এটা করেছি, কেন করেছি আমাকে যুক্তি দিতে হবে, আমি আমার যুক্তি দিয়ে তাকে প্রতিষ্ঠা করব। ভবিষ্যতে কেউ আসতে পারেন যিনি আমার এই যুক্তিগুলো খণ্ডন করে দেখাবেন যে হ্যাঁ তোমার এইগুলো ভুল যুক্তি, আমার যুক্তি হচ্ছে এই, এবং সেই যুক্তি যতক্ষণ না খণ্ডিত হচ্ছে ততক্ষণ কিন্তু তার কাজটা শিরোধার্য হবে। এই কাজের কোনো শেষ নেই। কাজে ন্যাশনাল ট্রান্সলেশন মিশন খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে না। এটা একটা অনন্তকালের কাজ, অনন্তকাল ধরে, এখন তার নাম হয়েছে এই হয়েছে ফান্ড হয়েছে, কিন্তু এই কাজ চিরাচরিত এবং চলতেই থাকবে। এখানে একটি কথা আমি বোধহয় সবার খুব কষ্ট হচ্ছে, আমি আর কতক্ষণ বলবো। আমি একটা বলি যে অনুবাদক হচ্ছেন অনেকটা গায়কের মতো, অনেকটা গায়কের মতন। রবীন্দ্রনাথ যে বলেছিলেন আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগত সভায় এইটুকু মোর স্থান। আমি তো গান গাইছি, তো তোমার গান গাইছি। আমার যিনি মূল রচয়িতা তিনি হচ্ছেন সেই গানের স্রষ্টা যিনি গান বেঁধেছিলেন, যিনি তাতে সুর দিয়েছিলেন। অনুবাদক কি করছেন? পরিবেশন করছেন। অনুবাদক তিনি গাইছেন, পরিবেশন করতে গিয়ে তিনি সেই গানের কথা, তার সুরকে শ্রোতার কাছে পৌঁছে দিচ্ছেন তার মতো করে, যাতে সেটা শ্রোতার কাছে পৌঁছতে পারে, কমিউনিকেট করতে পারে। এইখানে আমার কিন্তু সেদিক থেকে দেখতে গেলে আমার মূলের প্রতি বিশ্বস্ত থাকা ছাড়া উপায় নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বিশ্বস্ত থাকাটা কি আদৌ সম্ভব? একটা ভাষা, সে যে জনজাতির ভাষা, তার যে সাংস্কৃতিক পরিমণ্ডল, তার সময়, তার চলাবলা, তার অভ্যাস, তার ইডিয়ম, সেটা কি হুবহু আরেকটা ভাষায় স্থানান্তরিত করা যায়? আমি কি কিছুতে পারবো যে আমি তার নাগাল পেলাম না এই কথাটাকে ঠিকঠাক ভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে? না, পারবো না। কারণ ইডিয়ম এমন জিনিস যেটা সেই ভাষার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে। আমরা যে নতুন বাংলা শিখছে সে তো অবাক হয়ে যাবে, খেয়ে ফেলো মানে কি? খেয়ে ফেলে দেবো? হ্যাঁ, নেমে পড়ে যাবো? হ্যাঁ, এরকম তো মনে হবে তো। কিন্তু এইগুলো আমাদের ইডিয়মস। এই ইডিয়মস গুলো আমরা জন্মসূত্রে আমরা শিখে আসছি, আমাদের কাছে এগুলো আশ্চর্য না, কিন্তু যে বাইরে থেকে শিখছে তার কাছে এগুলো অদ্ভুত লাগছে। কাজে প্রথম অনুবাদে হাত পাকানোটা বোধহয় অন্তত একটা দিক, সোর্স হোক বা টার্গেট হোক, সেই ভাষাটা বোধহয় মাতৃভাষা হলে ভালো, সুবিধে। তারপর যখন হাত আরো পাকতে থাকবে তখন আমার অধীত ভাষা থেকে আরেকটি অধীত ভাষায় আমি অনুবাদ করার কথা ভাববো। আজকে বোধহয় এই পর্যন্তই থাক, এরপরে সবার কষ্ট হয়ে যাবে। না তো অনেক কথা বলার ছিল। আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, তোমরা একে একে করো, হাত তোলো কারোর থাকলে। বা কোনো কমেন্ট, টিপ্পনি?
ব্যাখ্যা পাঠ এবং টিকার সাথে অনুবাদের কি সম্পর্ক? হ্যাঁ, ব্যাখ্যা বা টিকার সঙ্গে এই সম্পর্ক অনেক সময়ই ব্যাখ্যা এবং টিকা আমাদের অনুবাদে সাহায্য করে। বিশেষ করে এরকম প্রাচীন কোনো ভাষা এবং তার থেকেও কোনো কঠিন বিষয় যেটা খুবই টেকনিক্যাল, যেটা খুবই সেই বিষয়ে বিশেষ জ্ঞান ছাড়া অনুবাদ করা মুশকিল, সেই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা সেই বিষয় গ্রন্থ অনুবাদ করতে যাই, আমাদের একমাত্র আশ্রয় হচ্ছে তার টিকা এবং ব্যাখ্যা। হ্যাঁ, এখন সেই টিকা ব্যাখ্যা, যেমন ধরা যাক বেদের নানা ধরনের ব্যাখ্যা আছে। কেউ অধ্যাত্ম পক্ষে ব্যাখ্যা করছেন, কেউ যাগযজ্ঞেই তার প্রধান সেই ব্যাখ্যা করছেন, কেউ বা সাহেবরা যেমন ওরা কেবলই লিঙ্গুইস্টিক্স এর দিক থেকে ব্যাখ্যা করছেন, হ্যাঁ, ভাষাতাত্ত্বিক দৃষ্টিতে তার ব্যাখ্যা করছেন, কেউ বা ইতিহাসের পরিপ্রেক্ষিতে করছেন। বেদের যে নানান দিক থেকে ব্যাখ্যা হতো, সে ওই খ্রিস্টপূর্ব 500 শতকে যাস্কই বলে গেছেন যে কত রকমের ব্যাখ্যাতা আছেন বেদের, অধ্যাত্মবাদী, নৈরুক্তা, হ্যাঁ, ঐতিহাসিক, ইয়াজনিকা, এতগুলো বলেছেন। হ্যাঁ, তো তার মানে নানান দিকের ব্যাখ্যা আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি অনুবাদ করতে গেলে কারটা নেব? আমাকে কিন্তু সবারটা লিখতে হবে। ইফ ইট ইজ অ্যান ওপেন টেক্সট, আমি যে বিষয়টার অনুবাদ করছি, প্রথম কথা তার চরিত্রটা আমাকে বুঝতে হবে, যাকে ওই পোস্ট মডার্নিজমে বলা হয় ওপেন টেক্সট আর ক্লোজ টেক্সট। ওপেন টেক্সট হচ্ছে বিশেষ করে সেই ভাববিহ্বল দার্শনিক রচনা, মরমিয়া কবিদের রচনা। ধরা যাক কবিরের দোহা, ধরা যাক আমাদের চর্যাপদ, ধরা যাক আমাদের এই অস্বীয় বামীয় সূক্ত, নাসদীয় সূক্তম, যেগুলো অনেকেই পড়েছেন, হিরণ্যগর্ভ সূক্তম। এইগুলোর অনুবাদ যখন আমি করব, এইগুলো হচ্ছে কাইন্ড অফ ওপেন টেক্সট। ওপেন টেক্সট মানে যা কখনো একটা নিশ্চিত অর্থ বুঝিয়ে শেষ হয়ে যায় না। এইটাই হচ্ছে আমাদের পোস্ট মডার্নিজম যে একটা তত্ত্ব, উত্তর আধুনিকতাবাদ, তার এই রামায়ণকে আমরা যেভাবে পড়ে অভ্যস্ত, ওরা বলছেন যে এটা সীতার দৃষ্টিকোণ থেকে দেখা হোক, এটা রাবণের দৃষ্টিকোণ থেকে দেখা হোক। এবং সত্যি বলতে কি, ওরা বলবার ঢের আগেই কিন্তু দেখা হয়ে যাচ্ছে। আমাদের চন্দ্রাবতীর রামায়ণ বা আমাদের শ্রীলঙ্কায় গেলে সেখানে রাবণ ওদের হিরো। আমাদের মধুকবি তখন ওই তত্ত্বটি আসেনি, তখন মেঘনাদ বধ কাব্য করছেন। আমাদের ভাস লিখছেন উরুভঙ্গ, যেখানে আমরা দেখছি যে তথাকথিত ভিলেন হচ্ছেন হিরো। কর্ণভারম, কর্ণ তো ভিলেন, তাই তো? এই ন্যারেটিভ কিন্তু এরা এসে বললেন বলে জায়গা পেল তা নয়। যেমন আমাদের বিংশ শতকে ফরাসি দেশে ফ্রেঞ্চ যারা ওই কালো টাইম ফিলসফার্স যাদের বলা হচ্ছে, তারা যেসব তত্ত্ব দিলেন সময় নিয়ে 3500 বছর আগে অথর্ববেদের কালো সূক্তে, কিন্তু সেইভাবেই কালকে দেখা হয়েছে দুটো সত্তা, একটা হচ্ছে ইটার্নাল আর একটা হচ্ছে খণ্ডকাল। হ্যাঁ, তো কাজে কোনো কিছুই ওই যে বললেন না স্যার মৌলিক নয়, সে অর্থে নয়। কারণ ভাবনা সূত্র মানুষের মাথায় বহু আগে থেকে আসছে এবং তার ভাবতরঙ্গও কিন্তু একই রকম। আজকের দিনে যারা সংস্কৃতে তারা অক্ষসূক্ত পড়েছো, এবং সেই অক্ষসূক্তে যে একজন জুয়ারির সব হারিয়ে দুঃখ, সেই দুঃখটা আজকের যে জুয়ারি সব হারিয়ে রাস্তায় দাঁড়িয়েছে তার দুঃখের সঙ্গে ইকুয়েট করতে এতটুকু সমস্যা হয় না। তাহলে সেই যে ভাবের প্রবাহ অভিন্ন, তার মৌলিকতা কোথায়? কিন্তু তাও মৌলিকতা। প্রত্যেকটি সার্থক লিরিকের চরিত্রই হচ্ছে, সেটা যে পড়বে তারই মনে হবে তো আমার কথা। তাই আজও মেঘদূত পুরনো হয় না, তাই আজও অক্ষসূক্ত আমাদের যতবার পড়ি আমাদের ভালো লাগে, যতবার মহাভারত পড়ি আমাদের ভালো লাগে। তো যেটা বলছিলাম যে ওপেন টেক্সট হচ্ছে তারা, বিশেষ করে যেগুলো ওরকম মরমিয়া বা ক্রিপ্টিক লিটারেচার, যেখানে আমাদের খুব উচ্চ ভাবের, উচ্চ একটা দর্শনের কথা রহস্যে সংকেতের মধ্যে বলা আছে। সেই সংকেতের অর্থ কি, সেই সাধনার ধারা যারা বহন করেন তারা জানেন। হ্যাঁ, সোয়াঙ্গ বেদ যদিবা নবেদ, আবার তারাও না জানতে পারেন মূল কথা কি। এই জন্য
আমাদের ওপেন টেক্সটের কিন্তু সবসময় কোনো ব্যাখ্যাই শেষ ব্যাখ্যা হতে পারে না, কোনো অনুবাদই শেষ ব্যাখ্যা হতে পারে না। আর ওদিকে আমাদের যেটা ক্লোজ টেক্সট, তার উদাহরণ কি? ধরা যাক আমার খবরের কাগজের প্রতিবেদন, ধরা যাক আমার ফেলুদার গল্প, ধরা যাক আমার ব্যোমকেশ বক্সীর গল্প, এইগুলো হচ্ছে ক্লোজ টেক্সট। একটা ঘটনা, সেটার একটা নিশ্চিত সমাধান, এই নিয়ে তার যে আর কোনো ব্যাখ্যা হতে পারে এমন না। কোনো কোনো ডিটেকটিভ গল্প অবশ্য শেষে একটু রহস্য রেখে দেওয়া হয় নিজের মতন ভেবে নেওয়ার জন্য, সেগুলো ঠিক ক্লোজ নয়, সেখানে একটু ওই মরমিয়ার ভাব এসে যায়। যাই হোক, কিন্তু মোটামুটি আমরা বুঝতেই পারছি যে যেগুলো নিয়ে আমার বিতর্ক বা আমার চিন্তার আর অবকাশ নেই, সেগুলো হচ্ছে ক্লোজ টেক্সট। সেগুলোর ক্ষেত্রে আমার অনুবাদ করতে বেশি সমস্যা নেই। কিন্তু ওই টিকা, ভাষ্য ইত্যাদি ওই ধরনের ওপেন টেক্সট যেগুলো, সেইগুলোর অনুবাদের জন্য আমাকে সব দেখতে হবে। আমার একটি অভিজ্ঞতা শেয়ার করছি। ঋগ্বেদের অনুবাদ করেছিলেন গত শতকে ইংরেজিতে RTH গ্রিফিথ, তারও আগে অনুবাদ করেছিলেন উইলসন সাহেব, হ্যাঁ, WH উইলসন। উইলসনের পরে গ্রিফিথ করলেন। তার 100 বছর পরে, 100 বছরের একটু পরে, এই 2014 সালে প্রকাশিত হয়েছে আমাদের আমেরিকার কি বলে, ইলিনয়ের দুই অধ্যাপক স্টেফানি জেমিসন এবং জোয়েল পি ব্রেরেটো, এরা দুজনে ঋগ্বেদের অনুবাদ করেছেন। সেই অনুবাদটা এখন সর্বজনমান্য, কারণ তারা আগের অনুবাদগুলি শুধু দেখেছেন তা নয়, এই এত বছরের মাঝখানের আরও 100 বছরে বেদ নিয়ে যা গবেষণা হয়েছে, যে মন্ত্রের যে শব্দ নিয়ে যে গবেষণা হয়েছে, সব কিছু পড়ে তারা অনুবাদটা করেছেন। জেমিসনকে আমি একটা শব্দের একটা আমার খটকা লেগেছিল, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে এটা আপনি, আমরা তো এটা এই বলে জানি রোমসার মন্ত্রে যে গন্ধারিনাম ইবাবিকা, ওইখানে একটা শব্দ আছে, তো সেখানে আপনি এইরকম মানে করলেন কেন? তখন উনি বলছেন, আচ্ছা আমি তোমাকে আমার রানিং নোটসগুলো পাঠালেন। দুর্ভাগ্যবশত আমার সেই মেলটা নেই, আর সে মেল আইডিটাই হারিয়ে গেছে। যাই হোক, এত বড় মানে একটা শব্দ, সেই শব্দটার অর্থ বিচার করতে সেটা নিয়ে যত 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 গবেষণা হয়েছে তিনি সমস্ত দেখেছেন এবং যুক্তি সহকারে খণ্ডন করতে 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 যেখানে তিনি গিয়ে থেমেছেন সেইটিকে গ্রহণ করেছেন। এবার কেউ যদি সেটাকে না মানে, তাহলে তাকে সেই সমস্ত যুক্তি খণ্ডন করে তার নিজের মত দিতে হবে। গবেষণা এইরকম সিরিয়াস ব্যাপার। হ্যাঁ, আমার একটা কিছু মনে হলো, আমি তাকে লিখে ফেললাম, আমার গবেষণা হয়ে গেল, তা নয়। আমাকে যুক্তি দিয়ে দেখাতে হবে কেন আমার এটা মনে হচ্ছে এবং কেন সেটা অন্যের কাছে গ্রহণযোগ্য হবে। কারণ আমরা হিংটিং ছট নিয়ে কাজ করি না। আমাদের প্রথমেই বলা হয়েছে কি, সারবত, হ্যাঁ, সূত্র যেমন যে স্বল্পাক্ষরম অসন্দিগ্ধং সারবত বিশ্বতো মুখম, এই পুরো জিনিসটা কিন্তু গবেষণার সম্পর্কেও সূত্রের লক্ষণটাই যায় যে আমাকে যত পারা যায় কমে বলতে হবে। হ্যাঁ, অসন্দিগ্ধম, আমি যা বলবো তাতে কোনো সন্দেহ থাকবে না। আমার অনুবাদও তাই, এই না ওই আমি নিজেই ঠিক শিওর নই, আর আমি নিশ্চয়ই যদি মূলে শিওর না থাকে তাহলে আমি শিওর কি করে হব, আমি সেটাই উপস্থাপনা করব। কিন্তু আমি ধান বলতে চাইছি না কান বলতে চাইছি সেটা আমার জানতে হবে। তারপর সারবত, সারবত মানে তার একটা সলিড বিষয় থাকবে। আবল তাবল পাগলের প্রলাপ নিয়ে সূত্রও হয় না, থিসিসও হয় না। আর বিশ্বত মুখম, মাল্টিপারপাস, সেই সূত্রকে নানান কাজে লাগানো যাবে। একটি সার্থক গবেষণা সে শুধু বাংলার সাহিত্যের একটা বিষয় দেখেই থেমে থাকবে না, তাকে অন্যান্য বিষয়ের লোকেরাও কাজে লাগাবেন। আমরা দেখি সেটা, সেই সব বিজয়ী মানে যুগান্তরকারী সব গবেষণা আমাদের জানা আছে হয়েছে। আর কি, অস্তভম, অস্তভম মানে তাতে বাড়তি কথা একটিও থাকবে না। স্তভ হচ্ছে সামগানের একটি অংশ, যেখানে নিরর্থক শব্দে সুর দিয়ে ঢেউ খেলিয়ে খেলিয়ে হাউ আউ করে সুর টানা হয়। তো ওই রকম কোনো হাবিজাবি নিরর্থক শব্দ থাকবে না সেখানে। আর অনবদ্যম, একেবারে তাই নিয়ে আলোচনা মানে কোনো নিন্দারই জায়গা থাকবে না। এই
প্রত্যেকটি কথা কিন্তু গবেষণার জন্য, যে কোনো সিরিয়াস অনুবাদের জন্য, যে কোনো সূত্র তৈরির জন্য অনস্বীকার্য। আর সংস্কৃত থেকে যখন ইংরেজিতে অনুবাদ হয়, যেমন গীতা গোবিন্দমের অনুবাদ করেছেন স্টোলার খুব প্রসিদ্ধ, সেখানে কিছু কিছু জায়গায় শৃঙ্গার রসের বর্ণনা করতে গিয়ে উনি যে শব্দগুলো ব্যবহার করেছেন সেগুলোকে এখনকার সংস্কৃত বিদ্বানরা খণ্ডন করছেন যে এই শব্দগুলো এখানে ব্যবহার করা যাবে না। এখন মতের ভিন্নতা তো থাকবেই। এখন তিনি যদি তার ব্যবহৃত শব্দগুলো কেন তিনি এই শব্দগুলো ব্যবহার করছেন সেটা যুক্তি দিয়ে দেখাতে পারেন, এবং সেই যুক্তিটা যদি এদের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে মেনে নিতে পারেন হয়তো। হ্যাঁ, আমি ঠিক বিতর্কগুলো জানি না, তাই সেখানে গিয়ে আমার বলাটা ঠিক হবে না অনুমানে। কিন্তু আমার এটাই মনে হয় যে সে ব্যক্তি যদি এখনো থাকেন অনুবাদক, এবং তার এই অনুবাদের কিছু প্রয়োগ নিয়ে যদি কারোর আপত্তি থাকে, তাহলে তার সেটা কর্ণগোচর হলে তার কর্তব্য হবে সেইগুলোর যুক্তি দেখানো, যে হয় তাকে মেনে নিতে হবে যে হ্যাঁ আমার এটা করা ঠিক হয়নি, আর যদি তিনি নিজের মতে অনড় থাকেন তাহলে সেটাও তাকে প্রতিষ্ঠা করতে হবে যে কেন উনি এগুলো করেছেন। ये जो प्रश्न है अनुवाद की समस्या भी है। ये कह रहे हैं कि अंग्रेजी में जो अनुवाद हुआ है वहाँ दिक्कत है। तो होता यह है कि हिंदी में या संस्कृत में, बांग्ला में एक शब्द के लिए अनेक शब्द प्रचलित है। अंग्रेजी में शब्दों की कई जगह सीमा है, उसके लिए एक ही शब्द। तो हमारे यहाँ हर शब्द की तासीर अलग अलग है। तो हमें उस शब्द के बदले कोई दूसरा शब्द जब दिखता है अंग्रेजी में कोई वो शब्द, तो वो ज़्यादा मतलब हार्ड लगता है या कुछ इस तरह का लगता है, इसलिए वहाँ दिक्कत। এই ব্যাপারটা নিয়ে বুদ্ধদেব বসু তার যখন মেঘদূতের অনুবাদটি করেছিলেন তার একটা বিরাট ভূমিকা করেছেন, খুব সেটা একটা প্রসিদ্ধ লেখা আর কি। সেখানে একটা কথা বলেছিলেন, সংস্কৃতের ভীষণ সমালোচনা করেছিলেন, এত নিন্দামন্দ করেছিলেন, এমনকি মেঘদূতেরও অবাক লাগে যে এত নিন্দে করার পরে যে নিজে কেন এতগুলো শ্লোক বসে অনুবাদ করলেন। তার মানে কি তিনি ভাবের ঘরে চুরি করছেন। হ্যাঁ, যে এমন কিছু আছে যেটার জন্য তিনিও বাধ্য হচ্ছেন তার কাছে মাথা নোয়াতে। যাকগে সে কথা, ব্যাপার হচ্ছে এই, সেখানে উনি সংস্কৃতের দুর্বলতা দেখাতে গিয়ে বলেছিলেন সংস্কৃতের মুশকিল হচ্ছে তার এত বেশি প্রতিশব্দ। হ্যাঁ, যে কোনো একটা ছন্দের প্রয়োজনে যে কোনো একটা শব্দ ওরা বসিয়ে দেন কবিরা, হ্যাঁ, যেটা কিনা ভাষার দুর্বলতাই বোঝায়। এইটা চমৎকার জবাব দিয়েছিলেন পার্বতীচরণ ভট্টাচার্য। তার যে মেঘদূতের এডিশনটা, সেখানে উনি নাম না করে একেবারে ধরে ধরে দেখিয়েছিলেন যে আপনি বলছেন যে যোশিত শব্দটা, নারী শব্দটা, হ্যাঁ, বালা শব্দটা, এগুলো সব এক, মোটেই সব এক নয়। এবং দেখুন প্রত্যেকটার কনোটেশন আলাদা, প্রবৃত্তি নিমিত্ত প্রত্যেকের আলাদা, এবং কালিদাস প্রত্যেকটি সার্থক প্রয়োগ করেছেন। এটা যদি আপনি এরকম এক দাগে মানে এক রঙে লেপে দেন, কান্তা, প্রত্যেকটা ভাষার বেশ সীমাবদ্ধতা, ইয়োশিদ, বনিতা, এইসব যে কোনো ওখানে কান্তাটা ফিট করবে, কান্তা লাগিয়েছেন। ইটস নট দ্যাট, বালাও ইউজ করতে পারে। হ্যাঁ, সেখানেই মহাকবির মহাকবিত্ব। কাজে ওটা আমাদের যুক্তি প্রতিযুক্তি উত্তর প্রত্যুত্তরের জায়গা সবসময় খোলা। যে অনুবাদ একটা একা ঘরে দরজায় এঁকে বসে করার কাজ নয়, বিশেষ করে তা যদি প্রাচীন সাহিত্য থেকে এবং প্রাচীন শাস্ত্র বা প্রাচীন ওই রকম কঠিন টেক্সট নিয়ে কাজ করা হয়, সেটা কিন্তু একটা বিরাট চর্চার জায়গা। তার জন্য ওরকম প্রজেক্টের মধ্যেই ঢুকতে হয় যেখানে অনেকের সঙ্গে কথা বলার সুযোগ থাকে, এবং এখন তো সারা পৃথিবীর সঙ্গেই ইন্টারাক্ট করা যায়। সেই দায়িত্ব কিন্তু মাথায় রাখতে হবে।